এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, প্রধানমন্ত্রী দিল্লি সফর ও ভারত বাংলাদেশের সম্পর্ক, শেখ হাসিনার প্রত্যর্পণ সব মিলিয়ে ঢাকার সামনে বড় কূটনৈতিক সমীকরণ। দিল্লি বলছে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি এগিয়ে নিতে চায় ভারত। অন্যদিকে ঢাকার জন্য প্রত্যর্পণ, সীমান্ত, পানি, বাণিজ্য ও জাতীয় স্বার্থের প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, নিরপেক্ষতা ও শেখ হাসিনার আইনি অবস্থান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তাহলে দিল্লির চাওয়া আর ঢাকার বাস্তবতার সমীকরণটা আসলে কি হবে এবং কোন পথে এগোবে প্রত্যর্পণ বিচার প্রক্রিয়া? তাই আমরা আমাদের শিরোনাম রেখেছি দিল্লির চাওয়া, ঢাকার বাস্তবতা ও বিচারের ভবিষ্যৎ। দুইজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনার কাছে শুরুতে আসি। আজকে ফেনী নুসরাত হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস হয়েছেন 10 জন। নিম্ন আদালতের বিচার নিয়ে প্রশ্ন, হাইকোর্টের এমন একটি শিরোনাম এসেছে এবং বিচারকের বিচারিক ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। উচ্চ আদালতের এই নজিরবিহীন পর্যবেক্ষণ আপনার বিচার ব্যবস্থার জন্য আসলে কি বার্তা দেয় বলে আপনি মনে করেন? বিশেষ করে আপনি 164-এর কথা বলেছেন, মিডিয়া ট্রায়ালের কিছু পর্যবেক্ষণ আপনি দিচ্ছিলেন, একটু বিস্তারিত বলবেন। দেখুন, আজকে যে রায়টি হয়েছে হাইকোর্ট ডিভিশন থেকে ডেথ রেফারেন্সের হিয়ারিং শেষে, এবং একই সাথে আসামিদের যে ফৌজদারি আপিলগুলো ছিল সেগুলোরও নিষ্পত্তি করেছেন। নিম্ন আদালত 16 জন আসামির প্রত্যেককেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট ডিভিশন দীর্ঘদিন পরে, অর্থাৎ 2019 সালে এই ঘটনাটা ঘটেছিল, 7 বছর পরে এসে যখন ডেথ রেফারেন্সের শুনানি হলো, দেখা গেল যে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে 2 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হলো, 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদেরকে যাবজ্জীবন সাজা দেওয়া হলো এবং বাকি 10 জনকেই খালাস দেওয়া হলো। এই হাইকোর্ট ডিভিশন এখানে একটা অপিনিয়ন দিয়েছেন যে একটা মাত্র মার্ডারের ঘটনায় কি করে একজন বিচারক 16 জন মানুষকে ফাঁসি দিল। এই ফাঁসি দেয়া থেকে বোঝা যায় যে তিনি বিচারের ব্যাপারে, ফৌজদারি বিচার ব্যবস্থা, ফৌজদারি বিচারে যে সেন্টেন্সিং অর্থাৎ সাজা দেওয়ার ব্যাপারে যে আলাদা কিছু জুরিসপ্রুডেন্স আছে সেগুলো তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলেই গণহারে এই সাজাটা দিয়েছেন। সে কারণে আদালত বলেছেন যে এই বিচারকের ব্যাপারে আদালত মনে করেন, হাইকোর্ট ডিভিশন মনে করেন যে তার যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে সেন্টেন্সিংয়ের ব্যাপারে এবং এভিডেন্সগুলো মার্শালিংয়ের ব্যাপারে। সে কারণে তারা ডাইরেকশন দিয়েছেন আইন মন্ত্রণালয়কে যেন তাকে তার ফৌজদারি বিচারিক যে ক্ষমতা সেটা যেন কেড়ে নেওয়া হয় এবং তাকে যেন আইন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রাখা হয়। যতক্ষণ পর্যন্ত তিনি এই সব ব্যাপারে যথাযথ জ্ঞান অর্জন না করবেন ততদিন পর্যন্ত তার এই বিচারিক ক্ষমতা যেন তাকে না দেওয়া হয়। এটা একটা বার্তা যে আমরা ইদানিং দেখছি বাংলাদেশে যেটা হচ্ছে, যে একটা ঘটনা ঘটছে, সেগুলো সোশ্যাল মিডিয়া এবং নানান রকম মিডিয়ার কারণে এগুলো কিন্তু প্রচুর সেন্সেশন ক্রিয়েট করে। কারণ মানুষের প্রত্যেকের হাতে মোবাইল আছে, তারা তাৎক্ষণিক ভিডিও ধারণ করে, সেগুলো তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া মারাত্মকভাবে কিন্তু প্রভাব ফেলে। কারণ যখন মিডিয়ার মাধ্যমে এটা ব্যাপকভাবে আলোচিত হয়ে যায়, মানুষের মধ্যে আবেগ তৈরি হয়, মানুষ দ্রুত শাস্তি চায়, মানুষ তো আর অত বিশ্লেষণ, নিরপেক্ষতার বিষয়টা ভাবে না। দৃশ্যত প্রথম দর্শনে যাদেরকে নাম তারা দেখে তারা বলতে চায় যে এদেরকে এখনই ফাঁসিতে ঝুলিয়ে দাও, বিচারের দরকার নেই। এই হাইপটা যখন ওঠে, মানুষ, বিচারক যেহেতু মানুষ, তখন তার উপরে এক ধরনের সামাজিক এবং এক ধরনের প্রেশার তৈরি হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে অধিকাংশ এই ফৌজদারি মামলা ইদানিংকালের বিচারগুলোতে দেখা যাচ্ছে যে নিম্ন আদালতের বিচারকরা ব্যাপক হারে মৃত্যুদণ্ড প্রদান করছে। কিন্তু এখানে একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই। অনেক সময় দেখা যায় যে যদি মিডিয়াতে না আসে সেটির বিচার আসলে ত্বরান্বিত হয় না, সেই প্রশ্ন কিন্তু জনমনে থাকে। তাহলে এখানে আসলে উপায়টা কি হওয়া উচিত? বিশেষ করে একজন বিচারকের ক্ষেত্রে তিনি নিরপেক্ষ থাকবেন, সেটাই তো কাম্য, তাই নয়? দেখুন, এই দুটোই ঠিক। একটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য যে মিডিয়ার সেন্সেশন ক্রিয়েট না হলে অনেক বড় ধরনের অপরাধ হওয়ার পরে দেখা যাচ্ছে তদন্তের জন্য আসছে না, এটাকে গা করছেন না। যখন মিডিয়াতে আসছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসছেন। এটা হওয়া উচিত নয়। তবে এই মিডিয়ার ভূমিকাকে আমরা অবশ্যই নেতিবাচকভাবে দেখব না। মিডিয়া তার কাজ করেছে, এটাকে আলোতে আনা, এটা যাতে তদন্ত হয়, এটার যাতে বিচার হয়, সেই ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি করার কাজটা এবং তদন্তকে ত্বরান্বিত করার কাজটা তারা করছেন। কিন্তু মনে রাখতে হবে, যিনি বিচারকের আসনে বসছেন তিনি অবশ্যই বিচারক হিসেবে এই সব কিছুর কোনটা অতিরঞ্জিত তথ্য, কোনটা সঠিক তথ্য, এইটার ব্যাপারে বিচার বিশ্লেষণ করে রায় দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। এবং বিচারককে কিন্তু ভয়, ভীতি, আবেগ, অনুরাগ, বিরাগ এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য শপথ নিতে হয়। বিচারক যখন বিচার করবেন তখন তিনি সেন্সিটিভিটি দেখবেন না,
মানুষের ডিমান্ড দেখবে না, মানুষ তো ফাঁসি চাইবে, বিচারক তো সেই দাবির কারণে ফাঁসি দেবেন না, অবশ্যই না। তাকে আইনের ইয়ার্ডস্টিক থ্রেশহোল্ড প্রয়োগ করে একেবারে নির্মোহভাবে দেখতে হবে যে কে এই অপরাধটা করেছে এবং সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কিনা। মৃত্যুদণ্ডের ব্যাপারে আমাদের দেশে কিন্তু আলাদাভাবে সেন্টেন্সিংয়ের উপরে শুনানি হয় না, কিন্তু বিদেশে এই আর্গুমেন্ট আছে। একটা হচ্ছে যে আপনাকে দোষী সাব্যস্ত করলো, কনভিকশন দিয়ে দিল, কিন্তু সেন্টেন্সিংটা কি হবে সেটার জন্য আলাদা শুনানি হয়, যে এই অপরাধ তিনি করেছেন কিন্তু সাজা হিসাবে কি দেওয়া উচিত সেটার গ্র্যাভিটি অনুযায়ী শুনানি করে আলাদাভাবে সাজাটা দেওয়া হয়। বাংলাদেশে এই সেন্টেন্সিংয়ের উপরে শুনানি হয় না, যে কারণে তারা হচ্ছে যে মৃত্যুদণ্ডের বিধান আছে দিয়ে দিল মৃত্যুদণ্ড, বা দেখলো যে আপাতত আমি দিয়ে দিলাম, পরে হাইকোর্টে গিয়ে যা হয় হোক। যা হয়। এই যে বিষয় থেকে বিরত থাকার ব্যাপারে বিচারিক আদালতগুলোর যে তাদের দায়িত্বের সীমানা, তাদের রেসপন্সিবিলিটি, এগুলো আজকে হাইকোর্ট ডিভিশন তার রায়ের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন। এটা আমি বিশ্বাস করি যে এই জিনিসটা নিম্ন আদালতের অন্য সকল বিচারকরা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং কোনো অবস্থাতেই আবেগের বশবর্তী হয়ে বা মিডিয়ার চাপে যেন অধিক পরিমাণে রায়ও দেয়া না হয়, আবার মিডিয়া হাইপ তুলে আবার দোষীদেরকেও যাতে বাঁচাতে না পারে, সেই দুটোর মাঝখানে থেকে বিচারক তার সত্যিকারের ন্যায় বিচার করবেন, এইটার ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছেন। আমরা আশা করব যে আগামীতে এই বিষয়গুলো নিম্ন আদালতের বিচারকরা খেয়াল রাখবেন। জি, জনাব নাসিরুদ্দিন অসীম, নুসরাত হত্যা মামলার মতো আলোচিত মামলায় নিম্ন আদালতের রায় ও হাইকোর্টের রায়ের মধ্যে এত বড় পার্থক্য, 16 জনকে মৃত্যুদণ্ড থেকে সেখানে 10 জন খালাস, 2 জন মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন, বিচার প্রক্রিয়ার আসলে কোন জায়গাগুলোতে প্রশ্ন তৈরি করেছে? এটি একটি মাইল ফলক আমাদের দেশের বিচার ব্যবস্থার জন্য, এই রায়টি যদি বলি। ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট জনাব তাজুল ইসলাম এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা বিচার ব্যবস্থার একক কোনো বিষয় না, এটা আমাদের আর্থসামাজিক যে কাঠামো, বিচার ব্যবস্থা, পারিপার্শ্বিক সমস্ত কিছু, যেমন মিডিয়ার কথাটা এসছে, সবচেয়ে বড় যে বিষয়টা এসছে। তফাৎটা কেন এত বেশি? একটা বিষয় থাকে যখন গরম গরম, তখন 2019 সালে এই জঘন্যতম ঘটনাটি ঘটেছিল, পত্রপত্রিকায় যেভাবে এসেছিলেন, এখন সেই বিচারক কিভাবে অ্যাক্ট করেছেন, অনেক সময় বিচারকরা পাজলড হয়ে যান। একটা বিষয়। আরেকটা বিষয় আছে যে সামাজিক একটা চাপ তাদের উপরে কাজ করে, মনস্তাত্ত্বিক যে দুর্বলতা তার ভেতরে কাজ করে, তখন তিনি হেয়ালিপূর্ণভাবে হয়তো বা অনেক কিছু করে ফেলেন। আরেকটা বিষয় আছে যে ক্রেডিট নেওয়ার প্রবণতা, যে এটা অনেক সেন্সেশনাল একটা ঘটনা, এটা আপনার মিডিয়ায় যে পরিমাণ পাবলিসিটি পেয়েছে, সো আমি যদি 2, 4, 5 জন নাই করে যদি একসঙ্গে 16 জনকে দিই, তাহলে হয়তো বা আমার ক্রেডিটটা আসবে, মানুষ বোধহয় বাহাবা দেবে, কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দি অফেন্স, তাই না? সেটা একটা জিনিস। তাজুল ভাই একটা কথা বলেছেন যে আপনি 16 জনকেই একটা হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ দেবেন, সম্ভব সেটা। সেটা কিভাবে সম্ভব? যখন সেটা রিজন বেসড হবে, সাপোর্টেড বাই এভিডেন্স, সমস্ত কিছু। কারণ আমরা জয়েন্ট এন্টারপ্রাইজের কথা তো বলি, সেকশন 34-এর কথা বলি না, আমরা 109-এর কথা বলি না ক্রিমিনাল ল। তো সে জায়গাতে আছে সবাই যখন এই কালপেবল হোমিসাইডটার জন্যে একসঙ্গে দায়ী হন, তখন আপনি কারো যেটা অ্যাকশনটা, যেটাকে আমরা বলি একটা সিরিয়াস মেন সিরিয়া, যেটা তাই না, মানসিকভাবে আগে থেকে প্রিমেডিটেটেড, প্রিমোটিভেটেড একটা ঘটনা, আগে একটা কনস্পিরেসি করেছে যে আমরা অমুককে খুন করব, একটা কথা, এবং সেই অনুযায়ী তারা পারফর্ম করলো, একজন আরেকজনকে, দেয়ার ইজ চেইন অফ কজেশন, তাই না? সেরকম যদি হয় তখন সেটা সম্ভব। পৃথিবীতে এই ধরনের অনেক নজির আছে। কিন্তু এখানে যেটা হয়েছে, অনেক দিন পর তো আপনার ডেথ রেফারেন্সটা শুনানি হয়েছে, সেই আগের যে 19 সালে যে আবহাওয়াটা তৈরি হয়েছিল, যেই সেন্সেশনটা আপনার সোসাইটিকে নাড়া দিয়েছিল, সেটা অনেকটা স্তিমিত হয়ে এসছে, মানে কুলিং অফ পিরিয়ড, এই লং 7 years, তাই না? এই ক্ষেত্রে এসে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিরা তারা তাদের প্রজ্ঞা সমস্ত কিছু আপনার ভেবে চিনতে, এবং এভিডেন্স যেটা আছে, যে সাক্ষী, আমি এটার সম্পর্কে খুব একটা জানি না, আমি ফলো করিনি, আমি শুনছিলাম তাজুল ভাইয়ের বক্তব্য শুনছিলাম, শিশির মনির অ্যাটর্নি জেনারেল সাহেবের তাদের বক্তব্য শুনছিলাম, শাহজাহান ভাই সিনিয়র অ্যাডভোকেট শাহজাহান ভাইয়ের বক্তব্য শুনেছিলাম, যে 87 জন উইটনেসকে আপনার এক্সামিন করা হয়েছে, সাক্ষী, তাই না? তো তাদের প্রত্যেকের কথা এখানে এসে দেখা গেছে যে এগুলি সবগুলো ডাজন্ট ক্যারি দ্যাট মাচ ওয়েট, রেলিভেন্ট ওয়েট, যেটা দরকার ছিল না একটা মামলার ডিসিশনে আসার জন্য। তো এই যে আমরা বললাম যে অনেকগুলো বিষয় এই জায়গাতে জড়িত আছে। এখন আমরা যে ভিডিও এভিডেন্সের কথা বলি, আমাদের দেশে যদিও দেখা গেছে যে ইলেকট্রনিক এভিডেন্স খুব একটা বেশি আপনার কাজ করে না, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এসছে,
এবং সামনের দিকেও কিন্তু ভিডিও এভিডেন্স কাজে লাগবে, ইলেকট্রনিক এভিডেন্স কাজে লাগবে। সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা এসছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগের সময় বিচারহীনতার সংস্কৃতি, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই মনে আছে। অবশ্যই। প্রকাশ্য দিবালোকে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে কুপিয়ে কেটে কেটে আপনার হত্যা করা হলো। সেই হত্যাকাণ্ডের বিচার কি হয়েছিল জানেন? সবাই বেকসুর খালাস হয়েছিল। পরবর্তীতে সম্ভবত ইন্টারিম গভর্নমেন্টের সময় সম্ভবত অ্যাপিল বা হয়েছে বা কি অবস্থা আমি জানি না, কিন্তু তারা সবাই প্রথমবার কিন্তু আপনার ট্রায়াল কোর্টে কিন্তু সবাই বেকসুর খালাস হয়েছিল। তার মানে কি বিশ্বজিৎকে কেউ হত্যা করেনি? বিশ্বজিৎ তার মানে এখনো বেঁচে আছে। সেটাও তো আপনার মিডিয়াতে সেই পরিমাণ পাবলিসিটি পেয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল। হয়তো বা মেইন স্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া ততটুকুই না হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এসছে ওটা তো সাফিসিয়েন্ট এনাফ ছিল টু ফাইন্ড সামওয়ান গিলটি। কেউ না কেউ আপনার অন্তত ফাঁসির আসামি হওয়ার কথা, ফাঁসি দণ্ড পাবার কথা ছিল, সেটা তো হয়নি। এখন আমরা যে জিনিসটা বলি, এই যে সেন্টেন্সিং গাইডলাইন, যে তাজুল ভাই যে কথাটা বললেন যে সেন্টেন্সিংয়ের ওপর হিয়ারিং হয়, ওখানে আপনার করাই আছে, সেন্টেন্সিং গাইডলাইনই দেয়া আছে। থ্রেশহোল্ডটা কী হবে, তাকে যদি এই পরিমাণ সাজা দিই তাহলে তার ফ্যামিলির কি হতে পারে, বা তার প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টস, আজকে যারা তার খালাস যেমন গুড পেল ক্যারেক্টার, তাদের ফ্যামিলির কি হয়েছিল? না সেটা তো একটু তাদেরকে তো প্রশ্ন একটা থাকে। ট্রমার মধ্য দিয়ে ট্রমার যেতে মধ্যে হয়েছে, মানে দিয়ে সমস্ত যেতে হয়েছে। ফ্যামিলিটাই তো ট্রমাটাইজ ছিল জি। তাদের। এখন এর মধ্যে দিয়ে ধরেন এখানে হয়তো আরও অ্যাপিল হবে, অ্যাপিল হবে, আমরা জানি না আউটকাম কি হবে। এবং যিনি বিচারক আপনার ওনার যে বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, উনি নিজেও আপিল করবেন নিঃসন্দেহে। আমরা একটা জিনিস বলি যে এককভাবে আমরা কাউকে দায়ী করতে চাই না। সমস্ত বিচার ব্যবস্থাটা সামগ্রিকভাবে আমাদের যে অবকাঠামো সমগ্র দেশের মানুষের সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে। সিলেটে আপনার 8-9 বছরের একটা বালককে লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যখন হত্যা করা হলো, যখন আপনার সেটা আপনার তার বুকে আপনার করা হচ্ছিল, বেঁধানো হচ্ছিল, তখন আমরা দেখেছি মানুষ মোবাইলে ভিডিও করছে, লাইভ দিচ্ছে, কিন্তু একজনও তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। বা এটা প্রতিহত করার জন্য এগিয়ে আসেনি। So, আমাদের এই যে রেসপন্সিবিলিটি, আমরা বিবেকহীন মনুষ্যত্ববিহীন একটা মানে জাতিতে মনে হয় যেন পরিণত হয়ে গেছে। একদম। আমাদের রিয়াকশনটা কখন দরকার, কখন পজিটিভ রিয়াকশন দরকার, আমাদের কিভাবে অ্যাক্ট করা উচিত, আমরা অনেকটা কেমন যেন নিথর একটা নির্বোধ একটা জাতির মতো আমার কাছে মনে হয়েছিল তখন এই কথাগুলো। আমি মনে করি যে এই বিচারহীনতার সংস্কৃতি, এটা থেকে উত্তরণের জন্য সবারই দায়বদ্ধতা আছে, সরকারের তো নিঃসন্দেহে সবচেয়ে বেশি আছে। আমি মনে করি যে মহান জাতীয় সংসদে নতুন নতুন আইন পাশ করা হবে যেটা যুগোপযোগী হবে, যেগুলো মনে করেন যে কাভার করতে পারছে না, সে সমস্ত বিষয়গুলোকে নতুন করে ভেবে চিনতে আপনার ফেয়ার ট্রায়াল, আইনের শাসন, জি। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে গুড গভর্নেন্স আসবেই। জি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, একটি প্রশ্ন আমি ছোট করে যদি এই প্রশ্নটির উত্তরটা আমি আপনার কাছ থেকে আশা করব, যে আমরা দেখেছি রামিসা হত্যার কিন্তু 19 দিনের 6 কার্যদিবসের রায় হয়েছে, তনু হত্যার তদন্তে অগ্রগতি হয়েছে, শিশু ফাহিমা নন্দিনী হত্যা সহ আরও কয়েকটি আলোচিত মামলা দ্রুত বিচার হয়েছে, এবং আজ নুসরাত এবং আগামীকাল মাগুরার আসিয়া হত্যা মামলার রায়ও হতে যাচ্ছে। অনেকেই বলে যে চাঞ্চল্যকর মামলাগুলোতে দ্রুত রায় দেওয়া হয় কিন্তু কার্যকর হতে দেওয়া দেখি না আমরা, বা বাস্তবায়ন হতে দেখা যায় না, এটি কেন? দেখুন, এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থার যে হায়ারার্কিগুলো, সেশনস আদালত থেকে একটা সাজা হয়ে গেল, আপিলের ডিভিশন মানে হাইকোর্ট ডিভিশনে অ্যাপিলের শুনানিতে অথবা ডেথ রেফারেন্সের শুনানি। দেখেন 2019 সালের ঘটনা, ডেথ রেফারেন্স শুনানি হলো 7 বছর পরে। কারণ আমাদের হাইকোর্ট ডিভিশনে এই ডেথ রেফারেন্সগুলো পেপার বুক তৈরি একটা বিশাল একটা বড় চ্যালেঞ্জ। এই যে হিউজ পরিমাণ, আমরা 7 ভলিউমে, এটা তো অন্তত প্রায় 10,000 বা 5-7,000 পেজ ডকুমেন্টস এখানে আছে। এই জিনিসগুলো বিজি প্রেস থেকে ছাপা হওয়ার পরেই পেপার বুকটা তৈরি হয়। এখন পেপার বুক তৈরি এত বেশি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, রেফারেন্স হিসেবে এসছে, যে আমাদের এই পেপার বুক তৈরি করার জন্য একটা লম্বা সময় লাগে। এখন সরকারকে এই মেকানিজম বের করতে হবে যে যখনই কোনো ডেথ রেফারেন্স এখানে আসবে, দ্রুত গতিতে পেপার বুক কীভাবে তৈরি করা যায়। দেখেন, এই প্রসঙ্গ আলোচনা করতে গেলে বিচার ব্যবস্থার অনেকগুলো বিষয় একসাথে আসবে। আমাদের বিচারককে নিজেকে একটা বেল গ্র্যান্টিং অর্ডার বলেন, যে কোনো একটা অর্ডার দেওয়ার পরে তিনি নিজে আবার কারেকশন করেন। দুনিয়ার সব দেশে বিচারকদের সহযোগিতা করার জন্য রিসার্চ অফিসার, বেঞ্চ ক্লার্ক বলে থাকেন, যে তারা বেসিক ফ্যাক্টসগুলো তৈরি করে দেন, কারেকশনগুলো তারা করেন। বিচারক শুধু বিচারিক বিষয়গুলো, রায়গুলো
ডিসাইডিং পয়েন্টগুলো তিনি বলবেন। তো সেগুলোর জন্য যে সিস্টেম করা উচিত, তাহলে কি হবে, বিচারককে একটা রায় লেখার জন্য 1 বছর 2 বছর অপেক্ষা করতে হবে না। তেমনি আপনি এই ডেথ রেফারেন্সের প্রিপারেশন না হলে বিচারকের কাছে এটা শুনানির জন্য যাবে না। এই যে প্রক্রিয়াগুলো আছে, আবার তদন্তের ক্ষেত্রে সময় লাগছে। তারপর হাইকোর্ট ডিভিশনে শেষ হওয়ার পরে আবার যখন অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে, অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল শুনানি, এত বেশি অ্যাপিল এখানে পেন্ডিং আছে, আপনি সিরিয়াল পেতে আপনি দেখেন 7 বছর 8 বছর আগের অ্যাপিল এখন কেবল শুনানির জন্য আসছে। শুনানি শেষ হলে যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, প্রত্যেকটা আসামি আবার রিভিউয়ের জন্য পিটিশন করেন, সেটাও শুনানি হতে আবার সার্টেন টাইম লাগবে। দেখা যাচ্ছে নিম্ন আদালত থেকে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত শেষ হতে প্রায় 15 বছর 20 বছর লেগে যাচ্ছে। এইটা টোটাল বিচার ব্যবস্থার সমস্যা। এইটাকে বিচ্ছিন্নভাবে অ্যাড্রেস করা যাবে না। বিচারকের সংখ্যা বাড়ালাম না, তাতে হবে না। ইনভেস্টিগেটর বাড়ালাম না, টোটাল সিস্টেমটা নিয়ে একটা পরিকল্পনা দরকার, যেটার ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্টের আমলে কিন্তু বিচার বিভাগীয় সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছিল। বর্তমান যে নির্বাচিত সরকার, ওনাদের উচিত হবে অবিলম্বে এই প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে, সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে টোটাল বিচার ব্যবস্থাটাকে এমনভাবে সাজানো দরকার যে জায়গাগুলোতে ঠেকে থাকে, যে কারণে 20 বছর পরে যদি সাজা কার্যকর হয়, ভিকটিম পরিবারই বা কী পেলো, আর যে লোকটাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন সে তো 20 বছর এমনি অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে ফেললো, তারপরে তার এক্সিকিউশনটা কতটা জাস্টিফাইড থাকে। এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসছে এবং এটা কিন্তু অলরেডি কাজ হয়ে আছে। সরকারের উদ্যোগ নেওয়ার বিষয়, আমি মনে করি উদ্যোগটা নেওয়া উচিত এখনই। জি, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে এখন বাংলাদেশ ভারত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জায়গায় হয়ে গেছে। ভারত শেষ পর্যন্ত যদি তাকে প্রত্যর্পণ না করে, তাহলে বাংলাদেশের সামনে আসলে বাস্তবে কি কি কূটনৈতিক বা আইনি পথ খোলা থাকবে? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি 2013 সালে যেটা আছে, সেটার উপরে এমফাসিস দেওয়া। বাংলাদেশ কিন্তু সেটা ক্রমাগত দিয়ে যাচ্ছে এবং যেটা বর্তমান সময়ে যেটা হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু খুবই বোল্ড একটা পজিশন নিয়েছেন। তারা বলেছেন যে একজন মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আপনি আপনার রাষ্ট্রে রেখেছেন, আমরা এক্সট্রাডিশন রিকোয়েস্ট করেছি, ফেরত পাঠাচ্ছেন না, উল্টো তাকে সেখানে কথা বলার সুযোগ দিচ্ছেন। তারপরে আমাদের বর্ডার কিলিং সহ আমাদের হাদি হত্যাকারী যে আসামিটা, তারাও ভারতে গিয়ে কিন্তু আশ্রয় নিচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশে অপরাধ সংগঠিত করে, খুব বড় ধরনের অপরাধ করে খুব দ্রুতই তারা ভারতে গিয়ে পালিয়ে যায় এবং সেখানে নিরাপদে আশ্রয় নেয়। তো একটা রাষ্ট্রের ভেতরে যদি এইভাবে অপরাধ করে আরেকটা রাষ্ট্রের নিরাপদ আশ্রয় পায় এবং ভারত যদি তাদেরকে প্রত্যর্পণ না করে, তাহলে তো ধরে নেওয়া হয় যে ওই রাষ্ট্রটি আপনার রাষ্ট্রকে স্টেবল রাখতে চায় না, তারা সবসময় আপনাকে একটা অ্যাগনির মধ্যে, একটা ট্রমার মধ্যে রাখতে চায়। তো বাংলাদেশ সরকার সেই কারণে এই প্রধানমন্ত্রীর সফরটা কিন্তু পিছিয়ে দিয়েছে। তারা বলছে যে আমাদের এই জিনিসগুলো না হলে আমরা যাব না। এই পদক্ষেপ, এটা আমাদের একটা বোল্ড স্টেপস আমি মনে করি, সেটা নেয়া এবং ক্রমাগত এই চাপটা দেয়া, ইন্টারন্যাশনাল ফোরামে এটা তোলা যে একটা রাষ্ট্র যারা নিজেদেরকে গণতান্ত্রিক বলে, যাদের আইনে শাসন আসে বলে, সেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে উপযুক্ত আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এতবার একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী মানুষ, তাকে আপনি পেলে পুষে বড় করছেন, রিকোয়েস্টে সাড়া দিচ্ছেন না। এইটা দুনিয়ার সামনে যত বেশি তোলা যাবে তত এটা তাদের প্রতি চাপ পড়বে। এছাড়া তো আসলে বাংলাদেশ অন্য কোনো ওয়ে নেই যে তাকে ওখান থেকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে তুলে নিয়ে আসবে, এটা সম্ভব না বাংলাদেশের পক্ষে। পাশাপাশি বাংলাদেশে অন্যান্য যে সমস্ত বিচার যেগুলো পেন্ডিং আছে, সেই বিচারগুলো, বাকি তার শেখ হাসিনা সহযোগী যারা আছে তাদের বিচারটাকে দ্রুত করা, শেখ হাসিনার প্রপার্টি বাজেয়াপ্ত করার একটা আদেশ আছে কিন্তু মূল রায়ের সাথে। সরকার কিন্তু এই কাজটা এখনো শুরু করেনি। তার প্রপার্টি, বিপুল পরিমাণ প্রপার্টি তার আছে দেশে, দেশের বাইরে। বাংলাদেশ সরকারের উচিত এই রায় এক্সিকিউশনের জন্য তার প্রপার্টিগুলো বাজেয়াপ্ত করা। এগুলোতে যখন হাত পড়বে তখন কিন্তু একটা নাড়াচাড়া পড়বে। সরকারের পক্ষে এই স্টেপসগুলো একের পর এক নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, আমার নাম আখতারুল, আমি বগুড়া থেকে বলছিলাম। আমার প্রশ্ন তাজুল ইসলাম স্যারের কাছে, যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আগেও ছিল হাসিনার আমলে, এখনো আছে। হাসিনার আমলে আমরা দেখতাম যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলতো, এটা নিয়ে আন্তর্জাতিক অনেক সংস্থা প্রশ্ন তুলতো এবং পক্ষপাত দুষ্ট বলতো আর কি। তখন কার গভর্নমেন্ট এটা তোয়াক্কা করতো না এবং এটাকে মিথ্যাচার বলতো। ঠিক এখনো যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম চলতেছে, এখন কেন ইন্টারন্যাশনাল কিছু সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অনেকগুলো পক্ষপাত দুষ্ট এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড লঙ্ঘন বলে বলতেছে, কিন্তু এখনো কেন এখনকার গভর্নমেন্ট ওখানে সেটা তোয়াক্কা করতেছে না এবং এখনো কেন সেটাকে আন্তর্জাতিক যে সংস্থাদের যে বিবৃতি, এগুলোকে মিথ্যাচার বলে মানে গণ্য করা হচ্ছে? তাহলে আমরা কি বুঝবো যে এটাও কি ওই হাসিনার মতে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি দেবেন। আমি মোহাম্মদ তাজুল ইসলাম আপনার কাছে আসি। জি, প্রথম কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগের আমলে অর্থাৎ শেখ হাসিনার রেজিমের সময় যেভাবে কাজ করত তার সাথে বর্তমান ট্রাইব্যুনালের কোনো মিল নেই। আগের আমলে এই ট্রাইব্যুনালের যে সমালোচনাগুলো করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় সেগুলো প্রত্যেকটাই যথার্থ ছিল। একটা বলা হয়েছিল এই ট্রাইব্যুনালের আইন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি, এই ট্রাইব্যুনালের রোম স্ট্যাটিউট বা আন্তর্জাতিক আইনের বিধিবিধানগুলো প্রযোজ্য ছিল না, বিচারকরা ছিলেন রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, সাক্ষীকে অপহরণ করা হয়েছে, জোরপূর্বক সাজা দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষীর একটা একটা মহোৎসব চলেছিল এখানে। বর্তমান সময়ে যে ট্রাইব্যুনালটা চলমান আছে তার ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ আন্তর্জাতিক সম্প্রদায় করেনি। এই প্রথমবারের মতো হিউম্যান রাইটস ওয়াচ যে কথাটা বলেছে সেটা খুবই মৃদু একটা সমালোচনা। সেটা কি পয়েন্ট আমি বলছি, কিন্তু তার আগে দেখুন এই ট্রাইব্যুনাল নতুন করে সাজানোর আগে আমরা আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে রোম স্ট্যাটিউটকে সম্পূর্ণভাবে প্রয়োগযোগ্য করা হয়েছে এই ট্রাইব্যুনালে। সুতরাং আইসিসি রোম স্ট্যাটিউট অনুযায়ী যে আন্তর্জাতিক জাতিসংঘের অধীনে যে আইসিসি তার বিচারের যে স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড দুটোর সেম স্ট্যান্ডার্ড। এবং এই ব্যাপারে কোনো রকম প্রশ্ন জাতিসংঘ থেকে শুরু করে কোনো আন্তর্জাতিক সংগঠন কোনো রকমের মানবাধিকার সংগঠন তোলেনি। হিউম্যান রাইটস ওয়াচ সাম্প্রতিক সময়ে যে কয়েকটা প্রশ্ন তুলেছে দেখেন, আমি আমার সামনে আছে সেটা। জি, একটা বলেছে যে সাক্ষীদের জবানবন্দির মধ্যে মিল আছে। দেখেন, একই ঘটনার যদি 10 জন সাক্ষী হয় মিল তো থাকবেই, তারা সেই ধরনের কথা বলতেই পারে। তারপরে আসামিদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই জাতীয় কথাবার্তা। আর হচ্ছে দীর্ঘমেয়াদে অনেকদিন আসামির আটক আছে। দেখেন, দুটো একটার সাথে একটা মিলান যদি। একদিকে আসামির পক্ষের আইনজীবীরা বলছেন আমাদের সময় দেওয়া হচ্ছে না, অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা হচ্ছে যে বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, আজকে সাক্ষী শেষ হবে আগামীকাল পরশু। তার মানে এইটা সাধারণ ফৌজদারি বিচারের মতো নয় যে আপনি বছরের পর বছর, মাসের পর মাস, 1 মাস পরে 2 মাস পরে তারিখ পড়বে বিচার করবেন, বিষয়টা এরকম নয়। এটা কন্টিনিউয়াসলি বিচার চলবে। সেখানে আসামিরা এসে বলছেন আমরা সময় পাচ্ছি না। তো আপনারা তো এটার জন্য যদি একদিকে সময়ের চান, আবার বলছেন দীর্ঘ সময় ধরে বিচার হচ্ছে কেন, এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি। বিচার শেষ না হলে আসামিকে মুক্তি দেবে কিভাবে? সেই এত বড় মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার চার্জ, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি চার্জ, তাকে জামিন দেওয়ার তো সুযোগ নাই। বিচার যদি সময় লাগে 1 বছর, তো সেটা তো আপনারাই বলছেন যে আপনাকে প্রতিদিন কেন সাক্ষী নেওয়া হচ্ছে। এই যে সেলফ কন্ট্রাডিক্টরি দাবি, এইটা দিয়ে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ক্রিটিসিজম এটা গ্রহণযোগ্য নয়। হিউম্যান রাইটস ওয়াচ সবসময় সব বিষয়ে সচেতন থাকে। তারা যে কথাগুলো বলেছেন খুবই সামান্য কিছু ব্যাপারে অভিযোগ তুলছেন। তারা কখনো এটার প্রসিডিউরাল ডিফেক্ট নিয়ে প্রশ্ন তোলেননি, বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি, ভবিষ্যতেও এটা প্রশ্ন সাক্ষ্যের উঠবে না। কোয়ালিটি নিয়েও কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, আইনের কোনো সমস্যা নেই, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা যেটা বারবার বলেছি, এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং এখানে যে সাক্ষ্যের গুণগত মান, এই সাক্ষ্য প্রমাণ শুধু বাংলাদেশের ট্রাইব্যুনাল নয়, জাতিসংঘের আইসিসি হোক, ভারতীয় কোনো আদালতেও যদি এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয় তাহলে এইসব আসামিদের কিন্তু এই চরম শাস্তিটাই আদালত দেবেন। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন না তুলে তাদের উচিত হচ্ছে এই বিচারে সহযোগিতা করা। তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এগুলো ধোপে টেকার মতো কোনো অভিযোগ নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যেটা চলছে এইটা নতুন দিনের ট্রাইব্যুনাল, এটা আন্তর্জাতিক সকল নর্মস, বিচারিক সকল স্ট্যান্ডার্ড, আইসিসির নিয়মকানুন এগুলো মেনেই চলছে। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এমন কঠোর রাজনৈতিক বক্তব্য নিরাপত্তা আশঙ্কার মধ্যে যদি তিনি দেশে ফিরেন, সরকার কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করবে, আইনি ও বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেবে? দেখেন, এটা তো আপনার দেশটা তো, আমরা তো আইনের শাসন চাই, তাই না? এবং আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন এবং অনারেবল প্রাইম মিনিস্টার আগেও বলেছিলেন যে রাষ্ট্র সংস্কারের 31 দফা, তার মধ্যে সুশাসনের কথা বলেছেন, আইনের শাসনের কথা বলেছেন। এখন এর মধ্যে থেকে আপনি যদি সরাসরি বলেন যে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে, আমরা তো জানি না পরিবেশ পরিস্থিতি কখন কোথায় যাবে। তবে যে লিগ্যাল পেরিফেরি বলে একটা কথা আছে, সেই জায়গাতে আপনার আইনের যেইভাবে প্রয়োগের প্রয়োজন হবে সেটা রাষ্ট্র সেটা নির্ধারণ করবে, নিশ্চিত করবে, সেটা রাষ্ট্র ব্যবস্থা নেবেন। এখন এই যে একটু আগে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথাটা বলেছেন যে সরকারের সমালোচনা করা হয়েছে, কিন্তু সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বিচার ব্যবস্থা এক জিনিস, বিচার বিভাগ এক জিনিস, সরকার নির্বাহী বিভাগ আরেক জিনিস। তাজুল ভাই খুব সুন্দর মতো আপনাকে এক্সপ্লেন করেছেন। তফাৎটা একটা আছে, সেটা হলো আমার মনে আছে আপিল বিভাগের একজন জ্যেষ্ঠতম বিচারক তিনি বলেছিলেন, মিস্টার অসীম, এগুলো তো কেস অফ নো এভিডেন্স। মানে 1971 সাল, আমি
তার মানে যে কেউ অপরাধে সম্পৃক্ত ছিলেন বা ছিলেন না, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আপনি যখন কারো বিচার করবেন, দ্যাট হ্যাজ টু বি সাবস্টেন্সিয়েটেড বাই এভিডেন্স। কিন্তু ওনার বক্তব্য থেকে যেটুকু বুঝলাম, উনি বলেন থেকে এগুলো সব কেস অফ অ্যাকুইটাল। কেন? এভিডেন্স দিয়ে আপনার এগুলোকে করা যাচ্ছিল না, কারণ এত বছর আগের এই বিষয়গুলো আপনার কার মনে করেন যে আছে। তারপরে তাজুল ভাই যেটা বললেন যে সাক্ষীদেরকে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি, অপহরণ করা হয়েছে, আমরা সুকরঞ্জন বালির কথা শুনেছি, তাই না? আর এখন এই যে একটা উদাহরণ দিয়েছেন যে বলা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে যে সাক্ষীরা সবাই একই রকম বলছেন। আর সাক্ষীরা যদি একই রকম না বলে তাহলে তো বলবেন যে এক একজন ভিন্ন রকম কথা বলছে, করবোরেট করছে না একজনের সঙ্গে আরেকজনের। মানে এটা তো তার মানে যে ভালো আউটকাম, যে ট্রায়ালের যে একটা ভালো বেসিস হবে যে হ্যাঁ সাক্ষ্যদের, এবং মেমোরি ফ্রেশ, বেশি দিন আগের কথা তো না। এই যে সাক্ষ্য দিচ্ছেন তাদের সব জায়গা চোখের সামনে পড়েছে, ভিডিও এভিডেন্স আছে, মোবাইল ফোনের রেকর্ড আছে, ওনারা কি বলেছেন না না বলেছেন, এটা খুব সহজ টু ফাইন্ড সামওয়ান গিলটি। সো সেই দিক থেকে আমি বলছি যে এই প্রসঙ্গটা আনলেন যে আপনার বিচার প্রক্রিয়া বিচারের মতো চলবে, বিচারে যার যেটা রায় হবে, ফেসিস্টের সাবেক প্রধানমন্ত্রী তিনি আসবেন কি আসবেন না সেটা ওনার ব্যাপার, বাট বাংলাদেশ সরকার চেষ্টা করছেন যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সেই অনুযায়ী, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র আশা করি যে বাংলাদেশের, এটা তো জনগণের প্রত্যাশা, এটা যে আপনার দিল্লির চাওয়া তা না, কিন্তু আমি তো মনে করি যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা, বাংলাদেশের জনগণ চায়, তাই না? কাউকে প্রভু হিসেবে না, বন্ধু হিসেবে। সম্পর্ক কিন্তু এক জায়গায় থেমে থাকা উচিত না, আমি মনে করি যে এটা এক্সপ্লোর হওয়া উচিত। সুসম্পর্কটা বজায় রেখে কিভাবে আপনার দাদাগিরি বাদ দিয়ে ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ট্রিট করবেন, তাই না? আপনি ট্রেড ইমব্যালেন্সের কথা বলেন, কিংবা এই যে রাজনৈতিক যে কতগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে, তাই না? যেটা আমরা এখন তো বলছি যে মানে এটা একটা রাজনৈতিক সংকটের মতো, তাই না? এখানে দেখা গেছে আরো অনেকগুলো বিষয় আছে। জি, অনেকগুলো বিষয় যদি বলি, মোহাম্মদ তাজুল ইসলাম, সৌদি, পাকিস্তান ও তুরস্কের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে। একই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের কথা রয়েছে। এই মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ কি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য নতুন কোনো ভূ রাজনৈতিক সুযোগ তৈরি করছে কিনা? যখন আমরা দিল্লি সফর নিয়ে কথা বলছি এই প্রশ্নটি চলে আসে। নিশ্চয়ই মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহটা অসম্ভব যৌক্তিক, এবং এই যোগদানের মধ্য দিয়ে শুধু সাউথ এশিয়ায় নয়, গোটা বিশ্বেই কিন্তু একটা রাজনৈতিক নতুন মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে। এবং বিশ্ব এতদিন ধরে গোটা বিশ্ব ব্যবস্থায় যে আধিপত্য, মার্কিন আধিপত্য যেভাবে ছিল এবং যেভাবে তাদেরকে অপরাজেয় মনে করা হতো, ইরান যুদ্ধের পরে সেই বিষয়গুলোর সেই মিথ অনেকাংশে ভেঙে গেছে। এবং আরেকটা জিনিসও তৈরি হয়েছে যে ওই যে পরাশক্তির উপরে নির্ভরশীলতার কারণে মিডল ইস্টের অন্যান্য দেশ যারা প্রতিরক্ষার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হায়ার করে নিয়ে এসেছিলেন, দেখা গেল এই যুদ্ধের পরে তাদের সেই প্রতিরক্ষা ব্যবস্থা সেভাবে কাজ করছে না। এখন এই নতুন বাস্তবতায় তারা চিন্তা করছেন যে আসলে নিজেদের সক্ষমতা যদি না বাড়ে, নিজেদের প্রতিরক্ষা, নিজস্ব প্রযুক্তি এগুলো যদি নিজেরা অর্জন না করে, তাহলে সত্যিকার অর্থে বাইরে শক্তি এসে তার সার্বভৌমত্ব কেউ রক্ষা করে দিতে পারে না। সেই বাস্তবতা বা সেই উপলব্ধি থেকে এই রাষ্ট্রগুলো, বিশেষ করে টার্কি, পাকিস্তান, সৌদি আরব, যে মক্কা প্যাক্টের দিকে গিয়েছে, সেটার সাথে বাংলাদেশকে যুক্ত করা, এটা বাংলাদেশের আত্মরক্ষা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে অনেক ধাপ এগিয়ে দেবে। কারণ আমরা কিন্তু একটা প্রবল পরাক্রান্ত প্রতিবেশীর পাশে বসবাস করছি, তাদের সাথে আমরা কোনো শত্রুতা চাই না, তাদেরকে আক্রমণও আমরা করতে চাই না। কিন্তু ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে আমার নিরাপত্তা নিশ্চিত করা, আমার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাকে কিন্তু অনেকগুলো লেভারেজ লাগবে। সেই লেভারেজগুলো কি কি থাকে? যেমন একটা হচ্ছে আমার প্রতিরক্ষায় সুপিরিয়রিটি অর্জন করা, সেটা বাংলাদেশের পক্ষে এককভাবে অর্জন করা সম্ভব নয়। সেক্ষেত্রে বৈশ্বিক যে সমস্ত এখনকার যারা পরাশক্তি আছে তাদের কাছ থেকে আমি কতটুকু পাবো। কিন্তু তার বিপরীতে যদি আমি এইরকম একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে ঢুকি, বাংলাদেশে যেমন টার্কিশ বিনিয়োগের মাধ্যমে নতুন করে ড্রোন কারখানা তৈরি হচ্ছে, টার্কিশ যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাংলাদেশ কিনছে, সাবমেরিন কিনছে, তারপরে আপনার ইউরোফাইটার কিনছে, বাংলাদেশের প্রতিরক্ষাকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের যে চেষ্টা, সেটা যেমন জরুরি। পাশাপাশি আপনার ধরেন অর্থনীতির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে স্বাবলম্বী হওয়া, আপনার সির উপরে আপনার কন্ট্রোল, বে অফ বেঙ্গল আগামীর ভূ রাজনৈতিক যুদ্ধের ক্ষেত্রে বা ভূ রাজনৈতিক কৌশলগত ক্ষেত্রে বঙ্গোপসাগর ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সেই বঙ্গোপসাগরের মালিক। আমাদের এই লেভারেজটাকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারি, এটা আমাদের রাজনৈতিক কৌশল।
সুতরাং বাংলাদেশের জন্য এই মক্কা প্যাক্টে ঢুকে পড়াটা আমি মনে করি একটা নতুন প্যারাডাইম ওপেন করবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ যতটা প্র্যাগম্যাটিকভাবে আগাবে, বাংলাদেশ সরকারের অ্যাপ্রোচটা খুব পজিটিভ, তাদের জন্য বাংলাদেশ ভালো হবে। একটা নতুন দিগন্তের দিকেই ধাবিত হবে জি, বলে আমি মনে করি। ব্যারিস্টার নাসিরুদ্দিন রশিদ, জামায়াতের আমির অভিযোগ করেছেন সরকারও আয়না ঘর বিনা বিচারে হত্যা শাপলা চত্বরের পথেই হাঁটছে। একই সঙ্গে জুলাই স্মৃতি জাদুঘর থেকে নির্যাতিতদের কিছু স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলা এবং একটি বিশেষ দেশকে খুশি করতে ইতিহাসের উপাদান বাদ দেওয়ার অভিযোগ করেছে। মাত্র 6 মাসে এমন গুরুতর অভিযোগকে আপনি কিভাবে দেখছেন? এটা তো অনেকটা হচ্ছে যে আপনার বিরোধিতার খাতিরে বোধহয় বিরোধিতা করা বোধহয়, তাই না? বিরোধী দল বলতে যেটা আমরা আক্ষরিক অর্থে যেটা বুঝি, যে গভর্নমেন্টের যে ফরমেশনটা যেভাবে হয়েছে বা নির্বাচন হয়েছে, রাজনৈতিক দলগুলো সব ফেসিস্ট বাদের সবাই আপনার ফেসিস্টের রাজনৈতিক দলগুলো বাদের সবাই অংশগ্রহণ করেছেন। তারপরেও বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিন একসঙ্গে আপনার আন্দোলন করেছেন, যুগপৎ আন্দোলন করেছেন, একসময় সরকারেও ছিল। তো সেক্ষেত্রে তাদেরকে ওই খোলসটা থেকে বেরিয়ে আসার জন্য তাদের তো সেই বক্তব্য দিতেই হবে জনগণের কাছে, যে একটা কার্যকর বিরোধী দল, যেটাকে আমরা বলি কোনো কিছু হয়তো বা আপনি পেলেন না বিরোধিতা করার, মানে এই গত 6 মাসে কি গাত্রদাহ এমন যে সরকার ভালো চালাচ্ছে সেজন্য আপনার বিরোধিতাটা করতে হবে, এ কারণে আপনি এ ধরনের প্রসঙ্গের অবতারণা করেছেন। কিছু কিছু বিষয়ের উনি অবতারণা করেছেন, যদি সেটা সত্যি হয় তাহলে সেটা হবে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। যে জুলাই স্মৃতি জাদুঘর থেকে কোনো আপনার স্মৃতি কাউকে সন্তুষ্ট, কাদেরকে সন্তুষ্ট করার জন্য কে করবে বা কারা করবে, এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি মনে করি যে সরকারের আপনার কর্তৃপক্ষ, নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এটা দেখভাল করার জন্য, তারা এটা খতিয়ে দেখবেন, তদন্ত করবেন, কিংবা কেউ যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, যেটা আমি মনে করি, যেটা জামায়াতের আমির সাহেব বলেছেন, যদি সেটা দোষণীয় হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া উচিত, কারণ এটা তো বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট, তাই না? জুলাই আগস্ট অভ্যুত্থান সেটা তো বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার একটা ফসল। তো সেই ফসল আপনার কেউ আপনার নষ্ট করবেন কিংবা আপনার আন্ডারমাইন করবেন স্পিরিটের সঙ্গে, জুলাই শহীদদের স্পিরিটের সঙ্গে, আহত আছেন হাজার হাজার, তাদের যে ত্যাগ তার সঙ্গে কেউ বেইমানি করবেন, এটা আমি মনে করি না এই গণতান্ত্রিক রাষ্ট্রে এই মুহূর্তে বরদাস্ত করা উচিত না সরকারের। জি, মোহাম্মদ তাজুল ইসলাম, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর একটি বড় সমালোচনা হলো গুমের ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের উপরে রাখা হয়েছে। আপনি নিজেও বলেছেন যে অপরাধী যদি তদন্তকারী হয় ন্যায় বিচার হবে কিভাবে? আপনার মতে কি ব্যবস্থা নেওয়া দরকার ছিল? দেখুন, এই গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, 3টা আইন এই সময় নতুন করে করা হয়েছে। 2টো আইন তো আগের সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অধ্যাদেশ আকারে করা হয়েছিল, এবং আপনাদের মনে থাকবার কথা যে সেই অধ্যাদেশগুলো করার আগে বহুবার এই গুমের আইনটার ব্যাপারে দিনের পর দিন সেশন করা হয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হয়েছে, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে, তারপরে সংশোধন করা হয়েছে, বারবার করা হয়েছে। আজকে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনিও মতামত দিয়েছিলেন, তার আলোকে সংশোধন করা হয়েছে। যিনি আজকে আইনমন্ত্রী আছেন তিনি সেই সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এই আইনগুলো ড্রাফটিংয়ের সাথে যুক্ত ছিলেন। তো এইটা হঠাৎ করে যখন দেখা গেল যে পার্লামেন্টে ল্যাপস করে দেওয়া হলো, আমরা অবাক হয়েছি যে এত ভালো আইন ছিল এটাকে কেন ল্যাপস করা হলো। তখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে ওনারা আরও একটা ভালো আইন করবেন, এর চেয়েও ভালো আইন করবেন, এখানে কিছু লিমিটেশনস আছে। আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী ধরনের ভালো আইন হয়। কিন্তু এখন যেটা প্রস্তাবিত খসড়া, যেটা মন্ত্রী পরিষদে ওনারা পাশ করে দিয়েছেন, সেটা দিয়ে দেখলাম যে মারাত্মক কিছু কাজ করা হয়েছে। সেই কাজটা হচ্ছে মোটা দাগে অন্য বিষয়গুলোর দিকে না গিয়ে যদি দেখেন যে আগের সময়ে এই জাতীয় গুমের অপরাধের তদন্তের জন্য ক্ষমতাটা দেওয়া হয়েছিল মানবাধিকার কমিশনকে, তারা ইন্ডিপেন্ডেন্টলি এটা তদন্ত করতেন। তাহলে এটা যদি যে কোনো বাহিনী যদি করে, তা মানবাধিকার কমিশন যেহেতু স্বতন্ত্র একটা সংস্থা, তাদের পক্ষে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব, সমন দেওয়া সম্ভব, ঘটনাস্থল ভিজিট করা সম্ভব। প্রস্তাবিত আইনে এটা দেয়া হয়েছে যে বাহিনী এই অপরাধটা করবে সেই বাহিনীর কাছেই অভিযোগটা করতে হবে, তারা তদন্ত করবে। যেমন যদি পুলিশ গুম করে পুলিশের কাছে তদন্তর ক্ষমতা থাকবে, র্যাব গুম করলে র্যাবের কাছে যেতে হবে, ডিজিএফআই করলে ডিজিএফআইয়ের কাছে যেতে হবে, তারপরে এনএসআই করলে এনএসআইয়ের কাছে যেতে হবে। দেখুন, এটা ন্যায় বিচারের ধারণার একেবারে পরিপন্থী। পুলিশ কখনো তার একজন কলিগের গুমের অপরাধের মতো একটা মারাত্মক বিষয়ের তদন্ত করবে না, তাকে শিল্ড করার চেষ্টা করবে। আমাদের বর্তমান অভিজ্ঞতাগুলো কি বলছে? এই যে বাহিনীগুলো যে ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক পদ্ধতিতে যে গুম করেছে, এগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। সেখানে কোনো অফিসার কোনোদিন ভেতরে এই যে টিএফআই সেলে এরকম নারকীয় ঘটনা ঘটেছে কোনোদিন কেউ এসে বলেছে নাকি তদন্ত করে বের করেছে? এবং
আমরা যখন তদন্ত শুরু করেছি তখনও তো এই তদন্তকে সাহায্য না করে বরং এগুলোকে গায়েব করার জন্য চেষ্টা করা হয়েছে। তাদেরকে যখন আমরা তদন্তের জন্য ডেকেছি, তাদেরকে ডেকে আনতে পর্যন্ত অনেক কষ্ট করতে হয়েছে। আমি সব কথা বলতে চাই না যে এটা কত কঠিন একটা ব্যাপার ছিল। সেইখানে আপনি তাদের কাছেই তদন্তের দায়িত্ব দিলেন। প্রথম কথা হচ্ছে তারা তদন্ত করে কখনোই মানে শতকরা 90% ক্ষেত্রেই হয়তো তদন্ত করে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। আরও করা হলো কি যে তাদেরকে 45 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে যদি রিপোর্ট না দেয় তখন আপনি আবার পুনরায় মানে কমিশন যেয়ে তার কাছে নিজেরা তদন্ত করতে যাবেন। ততদিন কি ওই বাহিনী যদি এটাকে গোপন করতে চায় 45 দিন পরে আলামত তো সব গায়েব করে দেবে। সুতরাং এই যে নিজের তদন্ত নিজের ডাক্তারি নিজেকে করার জন্য দেওয়া হয়েছে, এটা ন্যায় বিচারের ধারণার পরিপন্থী। আরেকটা মারাত্মক কাজ করা হয়েছে যে অপরাধ যখন বলবে যে আপনি অভিযোগ করলেন যে আপনার ফ্যামিলির একজন গুম হয়ে গেছে, তারা তদন্ত করে বললো যে আমরা কোনো সত্যতা পাইনি, তখন আপনি যে অভিযোগ করেছেন সেই কারণে আপনার 5 বছরের কারাদণ্ড হবে। একদিকে আপনি স্বজন হারাচ্ছেন, আর একদিকে আপনি অভিযোগ কেন করলেন সেই জন্য আপনার 5 বছরের কারাদণ্ড। এইটা তো অকল্পনীয় ব্যাপার এই বিপ্লবোত্তর বাংলাদেশে। হয়রানির আশঙ্কাও কিন্তু থাকে। সেটা থাকে, সেটার জন্য তো আপনি প্রমাণ করার জন্য আপনি তদন্তটা যদি মানবাধিকার কমিশন করার পরে এই বিধানটা রাখতেন তাহলে যুক্তিসঙ্গত হতো। মানবাধিকার কমিশনের মতো একটা স্বতন্ত্র সংস্থা তদন্তের পরে যদি বলতে এটা মিথ্যা হয়রানিমূলকভাবে করা হয়েছে, তাহলে আপনি এই সাজার বিধানটা জাস্টিফাইড। কিন্তু যিনি অপরাধ করেছেন বা যে বাহিনী করছে তারা তদন্ত করে যখন বলবে তার প্রেক্ষিতে যখন সাজাটা হবে, এইটা আইনসম্মত না। তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে দেখুন, এই যে বাহিনীগুলোকে এক ধরনের প্রোটেকশন বা শিল্ড করার চেষ্টা সরকারের মধ্যে লক্ষণীয়। এইটা বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন নেই। এই কাজটা শেখ হাসিনার রেজিম করতো। এখন তো নতুন বাংলাদেশে আপনি জনগণ আপনাকে ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে। বাংলাদেশে বিপ্লবোত্তর পরিবেশে জনগণই এখন শক্তি, বাহিনীর প্রতি নির্ভরশীলতার প্রয়োজন নেই। এবং আরেকটা জিনিস শেষ কথাটা বলে দিই যে এইটা আসলে বাহিনীগুলোকে আসলে কোনো প্রতিরক্ষা দিবে না, সুরক্ষা দিবে না। কারণ এইটা কোনো না কোনো সময়, যেমন এখন আমরা বের করেছি, এক সময় যখন দেখা যাবে যে তার ফিল্ড অফিসারদের বাঁচানোর চেষ্টা করছে, এক সময় যখন এটা সিস্টেম্যাটিক হয়ে যাবে তখন কিন্তু এটা আইসিটিতে বিচারের জন্য চলে যাবে। এবং আলটিমেটলি একদিন না একদিন বের হবে যে এই ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন কর্মকর্তার গুমের অভিযোগটা শিল্ড করার চেষ্টা করেছে। সেই দিন অফিসার, ঊর্ধ্বতন অফিসার সহ সবাই কিন্তু ফেসে যাবে। এবং তাদের কাঁধে বন্দুক রেখে সরকার যে কাজটা করবে এটার দায় কিন্তু তারা মুক্ত হবেন না। সুতরাং বাহিনীগুলোরও মনে করার কোনো কারণ নাই যে সরকার আমাদের জন্য একটা ভালো আইন করেছে যে আমাদের কিছু হবে না, যারা অভিযোগ করবে তাদেরই বিচার হবে। তা কিন্তু নয়, ভুলভাবে এটা করা হচ্ছে। আমি মনে করি সরকারের উচিত হচ্ছে এই বিলটা পার্লামেন্টে এই মুহূর্তে উত্থাপন না করা, এটা আবারও বিবেচনা করে চিন্তা ভাবনা করে সবার মতামত নিয়ে আইনটাকে আবার নতুন করে করা উচিত। জি, মতামতের প্রশ্ন যখন আসলো, নাসিরউদ্দিন অসীম, টিআইবি বলছে এত সংবেদনশীল একটি আইনের খসড়ায় মাত্র একদিন 27 থেকে 28 জুলাই মতামত নেওয়ার সুযোগ নিয়ে তড়িঘড়ি করে আইন পাশের চেষ্টা প্রহসন। আইনটি প্রণয়নের ক্ষেত্রে বা মতামত নেওয়ার ক্ষেত্রে কি আরও সময় দেওয়া উচিত ছিল কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমি একই সাথে আপনাকে একটু করে রাখি যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া গুম প্রতিরোধ আইন বা সুপ্রিম কোর্ট সচিবালয়ের মতো সংস্কার বর্তমান সরকার বাতিল করে আগের যে দুর্বল ও অকার্যকর আইন বানাচ্ছে। এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি দ্বিতীয় বিষয়টা আসি, যেটা যে পার্লামেন্টে আপনার এই যে গুমের যেইটা গুম সংক্রান্ত যেইটা ছিল, তারপরে পৃথক আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের যে বিষয়টা ছিল, সেটা ল্যাপস করা হয়েছিল। এই জন্য বলা হয়েছিল যে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব বা আরও প্রয়োজন আছে আপনার এটার উপরে রিসার্চ করা, কাজ করা, মতামত বা জানার বিষয় আছে। কিন্তু এখন যেটা আমি শুনলাম যে আপনার গুমের বিষয়ে যে বিষয়টা, যে যারা যে ঘটনার সঙ্গে জড়িত থাকছেন তারাই যদি তদন্ত করেন তাহলে সেটা বায়াস হবে, হওয়ার সম্ভাবনা, আমরা অতীত অভিজ্ঞতা থেকে আমরা তাই বলছি। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি কি বাহিনীগুলোকে যুগোপযোগী করব না? আমি কি পুলিশ ফোর্সকে মানুষের এক্সপেকটেশন অনুযায়ী, যাতে আমরা আইনের শাসনের কথা যদি বলি, তাহলে তো আমার সেই প্রতিষ্ঠানকে সেরকমভাবে গড়ে তুলতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু, যেমন পুলিশ কমপ্লেন্টস অথরিটি আছে লন্ডনে, কথার কথা, পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় তো পুলিশেরই একটা এই আছে, শাখা আছে যে পুলিশ কমপ্লেন্টস অথরিটি, তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজটা করে। এখন এ জায়গাতে আপনি সে ধরনের স্টাফ সাপোর্ট আপনি পাবেন কিনা আপনার পুলিশ বাহিনীর মধ্যে, যে যাদের ব্যাপারে মনে করেন যে কন্ট্রোভার্সির ঊর্ধ্বে যারা, আপনি যদি সেরকম করতে পারেন, সে ধরনের এক্সপার্টাইজ, সে ধরনের অফিসার যদি, অনেস্ট অফিসার যদি, যারা কারো দ্বারা বায়াস হবেন না রিগার্ডলেস অফ এনি ওয়ানস আইডেন্টিটি, সেটা তাদেরই তো পার্সোনাল, তাদেরই তো অন্য একজন মানে সহকর্মী, তাই না? কিন্তু সেটাকে সহকর্মী হিসেবে না দেখে যদি মনে করেন যে একটা অপরাধের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে একজন অভিযুক্তের বিরুদ্ধে তারা তদন্ত করবেন।
আপনি সেভাবে বাহিনীকে প্রস্তুত করেন। যতক্ষণ পর্যন্ত আপনার সেই অ্যাবিলিটি না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে হ্যাঁ, আরও অনেক ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং এ ধরনের অনেক বিষয় আছে, প্লাস আলোচনার বিষয় আছে। যেহেতু সেন্সিটিভ যে টিআইবির কথা বলছেন, যে 27 থেকে 28 মাত্র একদিন, আমি মনে করি যে সরকার চাইলে বিবেচনা করতে পারেন এমন কোনো কিছু না করা যেটা সমালোচনাটা জনগণের মাঝেও যখন আপনার একটু প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, এমনটা যেন না হয়। কারণ মানুষের তো প্রত্যাশা এই গণতান্ত্রিক সরকারের উপর, সরকার বিরোধী দল সবার উপরেই কিন্তু মানুষের অনেক বেশি আছে। আর আপনি মানবাধিকার কমিশনের কথা বললেন যে গুমের আপনার এইটা করবেন। আমার মানবাধিকার কমিশন বলে না যে আমার মুরগি আমি কি লেজে জবাই করব, না কল্লায় জবাই করব। যদি নিয়োগ আমার দেয়া হয়ে থাকে তাহলে কি আমার বাইরে কোনো কিছু করবে? আপনি কেন ভাবছেন? আমরা যে বলি যে টোটাল সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত, এটা আপনি ওই যে পুলিশ বাহিনীকে দোষারোপ করবেন কিংবা মানবাধিকার কমিশনকে দোষারোপ করবেন। এর আগেও মানবাধিকার কমিশন ছিল, আমরা দেখেছি কেউ কার্যকরভাবে কোনো ভূমিকা রাখতে পারেনি। তাহলে আপনার কি দরকার? প্রতিষ্ঠানটা তৈরি করা। আপনাকে সেরকম বায়াসনেস যেন না থাকে, সে ধরনের পারফর্ম করার মতো যোগ্যতা, সততা, বিচক্ষণ মানুষ তাদেরকে আপনার দিতে হবে। জি, ধন্যবাদ। মোহাম্মদ তাজুল ইসলাম, আজ রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের মামলায় বিচারক সময় মতো এজলাসে এলেও রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরও উপস্থিত ছিলেন না। বিচারককে বলতে হয়েছে ডিফেন্স লয়াররা এসে ভরে গেছে, প্রসিকিউটরদের খবর নেই। খবরটি আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি একজন সাবেক চিফ প্রসিকিউটর। এমন পরিস্থিতি যদি থাকে তাহলে ন্যায় বিচারের প্রক্রিয়াকে কি প্রশ্নবিদ্ধ করে কিনা, বা এমন খবর আমাদের তো কখনোই কাম্য নয়। এটা যেহেতু নিউজে দেখেছি, এটা দুঃখজনক। তবে একদিনের একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো জিনিসটা বিচার না করাই ভালো হবে। আমি জানি না যে কেন তাদের দেরি হয়েছে, তবে এটা কাম্য নয়। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিডিংসে আমি একটু আগে যেটা বলেছি যে এটা এতটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে কন্টিনিউয়াসলি বিচার চলবে। অ্যাডজর্নমেন্টের ব্যাপারে আইন করে বার করা হয়েছে যে এই মামলার কোনো অ্যাডজর্নমেন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে প্রসিকিউটররা অবশ্যই সময় মতো থাকবে, তাদের ডিউ ডিলিজেন্স থাকা উচিত। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ট্রাইব্যুনালটা কিন্তু অনেকদিন, প্রায় 2 বছর ধরে ফাংশন করছে। এতদিন আমার সময় তো একটা চ্যালেঞ্জ ছিল যে আদালত সময় মতো বসছে না, তখন আমাদের অনেক হাহাকার করতে হয়েছে যে আমরা কখন শেষ করব। তো এটা সব পক্ষেরই উচিত হচ্ছে যে টাইম মেনটেন করা। আদালতের সময় খুবই মূল্যবান এবং জাতির একটা বড় দায়িত্ব কিন্তু এই ট্রাইব্যুনালের প্রতি অর্পিত হয়েছে। সুতরাং বিচারক এবং প্রসিকিউশন, ডিফেন্স সবাই মিলে আদালতটাকে কার্যকর রাখা উচিত। সবারই ডিউ ডিলিজেন্স এখানে থাকা দরকার বলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই, 1 মিনিট উত্তর দেবেন। আপনি নিজেই গুমের শিকার হয়েছেন কয়েক ঘন্টার জন্য, আমরা জানি 2015 সালে। পরে চিফ প্রসিকিউটর হয়ে যখন অন্য মানুষের গুমের তদন্ত আপনার সামনে এলো, তখন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি কখনো আপনার পেশাগত সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল? না, কখনোই না। ব্যক্তিগত কোনো বিষয়ই পেশাগত আমার কোনো কিছুকে প্রভাবিত করেনি। আমার প্রতি যে দায়িত্ব এন্ট্রাস্টেড ছিল, আমার যেটা করার কথা ছিল যে বাংলাদেশে গত ওই সময় থেকে গত 16 বছরে যে মানবতা বিরোধী যতগুলো অপরাধ হয়েছে, সেগুলো জুলাই আগস্টের হত্যাকাণ্ড, এর আগে গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং সহ যা কিছু, এগুলোর মূলোৎপাটন করার জন্য যে বিচার করা দরকার, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তদন্তের মধ্য দিয়ে এই যে গুমের পেছনের যে ভয়াবহ সংস্কৃতি এবং তার অন্ধকার অধ্যায়, সেটাকে উন্মোচন করা, জাতির সামনে যে কী ভয়াবহতা তারা চালিয়েছে, এইটার সিস্টেম্যাটিক যে ডেভেলপমেন্ট হয়েছিল সেগুলোকে বের করে নিয়ে আসা, সেগুলোকে বিচারের প্রক্রিয়ার মধ্যে ফেলে দেয়া, এই কাজটা ছিল আমার জন্য চ্যালেঞ্জ। আমি আর অন্য কিছুই ভাবিনি। সুতরাং কোনো ব্যক্তিগত চাওয়া বা আবেগ, ব্যক্তিগত রাগ অনুরাগ কোনো কিছু এখানে কাজ করেনি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।